এদের অশান্তিতে আর বাঁচা গেল না। বলেই দুজনে হতাশার নিঃশ্বাস ফেলে। তুর্য একেবারে রেডি হয়ে বাহিরে আসতেই দেখতে পায় বাহিরে তারা, তিথি, তাহসান, নেহা, আহিল ও তাজ দাঁড়িয়ে আছে। তবে তাজ সবার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। তুর্য তাদের দিকে এগিয়ে এসে বলে ওঠে, গাড়িতে না উঠে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুর্যের কথায় সকলেই তার দিকে ফিরে তাকায়। সকলে উল্টো পাশ ফিরে তাকিয়েছিল। তাহসান তুর্যকে দেখে বলে ওঠে, গাড়ি 3টে ছিল, 3টেই ফিল আপ হয়ে গেছে। আমাদের জায়গা নেই, তাই দাঁড়িয়ে আছি। তাহলে আমার গাড়ি কেন বের করলি না? তুর্যের কথায় তাহসান নাক ফুলিয়ে বলে ওঠে, তোর গাড়ির চাবি কি আমার কাছে নাকি যে আমি তোর গাড়ি বের করব? তুর্যের মনে পড়ে চাবি তো তার কাছে, তাহলে গাড়ি কিভাবে বের করবে। তুর্য আর কথা না বাড়িয়ে শুধু বলে ওঠে, ওকে ওয়েট কর, আমি বের করছি। বলেই শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে যেতে থাকে গ্যারেজের দিকে। তারা পেছন থেকে তুর্যের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুর্যের প্রতিটা আকার আকৃতি সে প্রখর দৃষ্টিতে খেয়াল করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিদিনের মতো আজকেও তুর্যের ঘায়েল করার লুকে মুগ্ধ হয় তারা। ছাই কালারের শার্ট ও সাদা প্যান্টে দারুণ মানিয়েছে তাকে। এত কেন ভালো লাগে এই পুরুষটাকে ভেবে পায় না তারা। কি এত আছে তার মাঝে। তারার ভাবনার মাঝেই তুর্য গাড়ি নিয়ে হাজির হয়। গাড়ি এসে থামে তাদের সামনে। তাজ তুর্যকে গাড়ি নিয়ে আসতে দেখে কথা বলতে বলতে সেই দিকটায় পা বাড়ায়। গাড়ি থামতেই তারা গাড়ির ভেতরে থাকা তুর্যের পানে তাকায়। সে সামনের দিকে তাকিয়ে আছে। তারার পাশ থেকে আহিল আর তাহসান গিয়ে সবার পেছনের সিটে বসে পড়ে। তিথি তারার হাত ধরে গিয়ে মাঝের সিটে বসে পড়ে ও তাদের পরপর তিথির পাশে গিয়ে নেহা বসে পড়ে। তিথি মাঝখানে বসে ও তারা আর নেহা দুজন দুপাশে। তাজ কথা বলতে বলতে এসে সামনের সিটে তুর্যের পাশে এসে বসে। সকলে বসতেই তুর্য একবার লুকিং গ্লাসের দিকে তাকায়। তারা কি যেন বলছে তিথির সাথে। তুর্য তা দেখে সানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট দেয়। দারোয়ান গেট খুলে দিতেই এক এক করে 4টা গাড়ি তারাকুঞ্জ থেকে বেরিয়ে পড়ে। দীর্ঘ 2 ঘন্টার জার্নিতে গাড়ি এসে থামে যমুনা ফিউচার পার্কের সামনে। তুর্য এক সাইডে গাড়ি পার্কিং করে নেমে যায়। এক এক করে সকলে নামতে শুরু করে। তাদের গাড়ি এসে থামতেই এক এক করে বাকি 3 গাড়ি এসে থামে সেখানে। সকলে এক এক করে নামে, তুর্যদের কাছে আসে। তুর্য প্রিয়ন্তী বেগমের পানে তাকিয়ে বলে ওঠে, আগে কোনটা কিনতে যাবে? ড্রেস, তারপর না হয় জুয়েলারি দেখি। সেটা না হয় বুঝলাম, কিন্তু রোমিও আর তার জুলিয়েট আসবে না? তাদের বিয়ের শপিং তারা নিজেরা পছন্দ করে নেবে না? তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম বলে ওঠে, আমরা বলেছিলাম, তারা বলল আমাদের পছন্দে কিনতে। আমরা যা কিনবো তাতেই নাকি তাদের চলবে, তাই আছেনি তারা দুজন। প্রিয়ন্তী বেগমের কথায় তুর্য আর কথা বাড়ায় না, শুধু বলে ওঠে, ওকে তাহলে চলো আগে ড্রেস কালেকশনের দিকে যাই। তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম সায় জানায়। তুর্য হাঁটা শুরু করে। তার পেছন পেছন বাকিরাও পা চালাতে শুরু করে। সকলে একসাথে মলে প্রবেশ করে। তুর্য সোজা এগিয়ে যায় লিফটের দিকে। সকলে এক এক করে উঠতে শুরু করে। তুর্য লিফটের কাছে এসে দাঁড়িয়ে থাকে, সে ওঠে না। এক এক করে সকলে উঠতে থাকে। সবার পেছনে তারা। সকলে এক এক করে উঠে যেতে শুরু করে। তারা তুর্যের সামনে আসতেই তুর্য কোনো রকম কথা না বলে সোজা তারার হাত তার হাতের মুঠোয় নিয়ে লিফটে পা রাখে। সাথে তারাও। তারা হাঁ করে তাকিয়ে আছে তুর্যের পানে। তো একবার তার হাতের দিকে। তুর্য তার মতো করে তারার হাত ধরে লিফট দিয়ে উঠতে শুরু করে। দ্বিতীয় ফ্লোরে উঠে আসলেও ছাড়ে না তুর্য তারার হাত। তারাই থেকে হাঁসফাঁস করছে। তার মা, বম্মা ও ভাই সকলেই যে এখানে রয়েছে। তারা দেখলে কি ভাববে। তারা চোখ ছোট ছোট করে এলোমেলো চোখে সকলের দিকে তাকাচ্ছে। আর তুর্য তার মতো করে তারার হাত ধরে হেঁটে যাচ্ছে। তারাও পড়েছে মহা বিপাকে। কিছু বললে তাকে না আবার উল্টো চড় মারে। তারা ঠোঁট উল্টে হাঁটতে শুরু করে।
প্রথমেই তারা ঢোকে তানিয়া বেগমের জন্য শপিং করতে, তারপর শুরু করে তৌহিদ খানের জন্য কেনাকাটা। শারমিন বেগম ও প্রিয়ন্তী বেগম গিয়ে বসে পড়েন শোরুমের ভেতরে। তারা দুজন মিলে পছন্দ করে তানিয়া বেগমের জন্য সমস্ত রিসেপশনের জন্য ড্রেস পছন্দ করবেন, আর ছোটরা তারা তাদের ড্রেস পছন্দ করে কিনবে। সকলে যে যার মতো করে পছন্দ করা শুরু করে দিয়েছে। তুর্য সে মেয়েদের সোপে এসে থেমে তারার পানে তাকিয়ে বলে ওঠে, কি কি পছন্দ হয় দেখতে থাকো। তুর্যের কথায় তারা চারপাশটায় তাকায়। তার সামনে কত কত শাড়ি, লেহেঙ্গা, গাউন, গারারা, চুড়িদার, আবায়া, সারারা ইত্যাদি অনেক কিছুই ঝুলানো রয়েছে। তারা যখন তার চোখ সব জায়গা ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত, তখন তুর্য বলে ওঠে, কিরে কি কি পছন্দ হয় বল। তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকায়, তো একবার চারপাশে তাকায়। সে কোনটা কিনবে ভেবেই পাচ্ছে না। এখানে সব কিছুই তো তার ভালো লাগছে, কোনটা রেখে সে কোনটা বলবে ভেবে পায় না। তারাকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তুর্য এবারও ফের বলে ওঠে, কিরে বলছিস না কেন, কোনটা পছন্দ হয়? তুর্যের কথায় তারা অন্যমনস্ক হয়ে চারপাশে তাকিয়েই বলে ওঠে, সবাই সবাই তো ভালো লাগছে, ইচ্ছা তো করছে সব নিয়ে চলে যাই। তারার কথা তুর্যের কানে পৌঁছায়। তুর্য হালকা হেসে বলে ওঠে, সব চাই তোর? ধ্যান ভাঙে তারার। সে কি বলেছে বুঝতে পেরে আমতা আমতা করে বলতে শুরু করে, না না মানে তুর্য ভাই, আমি তো এমনি মজা করে। আর বলতে পারে না তারাকেই তুর্য তার হাত ধরে নিয়ে গিয়ে ম্যানেজারকে ডেকে বলে ওঠে, এক্সকিউজ মি। তুর্যের কথায় ম্যানেজার তার সামনে এগিয়ে আসে। মৃদু হেসে বলে ওঠে, এখানে যতগুলো ড্রেস কালেকশন আছে সবগুলো একটা একটা করে আমার ড্রেস চাই, শুধুমাত্র ওয়েস্টার্ন ছাড়া। তুর্যের কথায় তারা তড়িৎ গতিতে তাকায় তুর্যের পানে। তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপায় কি বলছে এসব? তুর্য ভাই প্রতিটা ড্রেস থেকে একটা করে ড্রেস দেবে মানে? এখানে কি কম ড্রেস নাকি? কম হলেও এখানে 60-এর ওপরে বিভিন্ন রকমের ড্রেস রয়েছে, সেগুলোর প্রাইস এক একটার হলেও কম করে 10,000-এর নিচে নয়, বরং তার আরও ওপরে। এত টাকার ড্রেস কিনে সে কী করবে ভেবে পায় না তারা তো এমনিতেই মার্কেটে গেলে মনে হয় সব নিয়ে যেতে, তার মানে এই নয় যে সে সত্যি সত্যিই চায়। তুর্যের কথায় ম্যানেজারটি হালকা হেসে মাথা নাড়িয়ে বলে ওঠে, ম্যানেজারের কথা শুনে তুর্য কিছু বলতে নেবে তার আগেই তারা তুর্যের হাত টেনে কিছুটা দূরে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে, কি করছেন তুর্য ভাই? এত ড্রেস দিয়ে আমি কি করব? আমি তো এমনিতেই বলেছিলাম আমার এত ড্রেস চাই না, শুধু শুধু বলেছিলাম আমার এত ড্রেস চাই না, শুধু শুধু আপনার অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। আমার টাকা শেষ হবে কিনা সেটা চিন্তা করতে হবে না তোর, তুই শুধু ড্রেসের কালার চুজ কর। বলতেই তারা বাঁধ সেধে বলে, তুর্য ভাই আপনি বুঝতে পারছেন না, আমি এটা এমনিতেই বলেছি আমার এত ড্রেস চাই না। এমনিতেই আপনি আমার জন্য আসার সময় কতগুলো ড্রেস নিয়ে এসেছেন, সেগুলো এখনো পরাই হয়নি। তার উপর আমার এত এত ড্রেস, এখন আবার এগুলো কিনলে শুধু শুধু অপচয় হবে, আপনার কতগুলো টাকা নষ্ট হবে। তারার কথা শুনে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, এত কিছু তোর ভাবতে হবে না, এটা অপচয় না অন্য কিছু সেটা পরে দেখবো, প্রয়োজন পড়লে গরিবদের দিয়ে দিবি, তাও তোকে আমার দেওয়া জিনিস কিনতে হবে মানে হবে। তারার কথা শেষ হলে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমার টাকা নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার যা টাকা আছে সেটা দিয়ে এরকম 1000টা শোরুম কিনতে পারি, সেখানে এই কয়েকটা জামা কাপড় কিছুই না। আর তোর কাছে যদি এটা অপচয় মনে হয়ে থাকে, সেটা আমার কাছে অপচয় মনে হচ্ছে না। আমার এত টাকা দিয়ে আমি কি করব যদি সেই টাকা আমার বউকে কিছু কিনে দিতেই না পারি? আল্লাহ তোর স্বামীকে যথেষ্ট পরিমাণে সম্পদ দিয়েছে, তোকে এরকম 100টা শোরুম কিনে দিলেও তোর স্বামীর আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণের টাকা সম্পদ থাকবে, তাই তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না। তুর্যের কথায় তারা বিরক্ত হয়ে মুখ দিয়ে চ শব্দ করে কিছু বলতে গেলে তুর্য তাকে সেখানেই থামিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুর্যের কথা তারা মন দিয়ে শুনছিল, কিন্তু তবুও তার মন কিছুতেই মানছে না। এত এত ড্রেস কিনে সে কি করবে? ফাও ফাও কতগুলো টাকা নষ্ট। এত দামি ড্রেস না কিনে যদি সেগুলো কোনো ভালো কাজে লাগানো যেত
তাহলে হয়তো শান্তি পেত। গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেও তার শান্তি। তারাকে এমনভাবে মনমরা হয়ে থাকতে দেখে তুর্য ভ্রু কুঁচকে বলে ওঠে, আবার কি ভাবছিস? তুর্যের কথায় তারা তার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মৃদু স্বরে বলে ওঠে, তুর্য ভাই, আমি এসব কিনতে চাই না। আপনি না হয় আমায় যে টাকা দিয়ে এসব কিনে দিতে যাচ্ছেন সেগুলো না হয় অনাথ আশ্রমে কিংবা বৃদ্ধাশ্রমে বিলিয়ে দিন, তাহলেই হবে। আমার আর কিচ্ছু চাই না তুর্য ভাই। তারার কথায় তুর্য তারার পানে তাকায়। মুহূর্তেই শান্ত হয়ে যায় সে। চোখ মুখে ফুটে ওঠে তারার প্রতি মুগ্ধতা। তার এখন রাগ হচ্ছে না, বরং ভালো লাগা কাজ করছে। তারার চিন্তা ভাবনা শুনে সে আজ আর একবার নিজের ওপর গর্বিত হয় যে সে কোনো ভুল কাউকে ভালোবাসেনি। আজ তার বড্ড গর্ব হচ্ছে। তুর্যের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। তারার গলায় খোলা চুলের ভিতরে হাত ডুবিয়ে তারার কাছে এগিয়ে গিয়ে আলতো করে চুমু খায় তার কপালে। তারা চোখ বন্ধ করে নেয় পরম আবেশে। তুর্য ঠোঁট সরিয়ে নিয়ে তারার গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে মৃদু আদুরে কণ্ঠে বলে ওঠে, জীবনে অনেক বড় হ। সবসময় আমি প্রার্থনা করি তুই এমন থাক। সবসময় তোর মনে এমন চিন্তা দ্বারা থাকুক। চিন্তা দ্বারা থাকুক মানে আচ্ছা, সবসময় তোর মনে এমন চিন্তা থাকুক। তবে এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। তোর হাজবেন্ড শুধু বাজে টাকা খরচ করে না, সে তার উপার্জনের অর্ধেক টাকা প্রতি মাসে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে দান করে। বুঝতে পেরেছিস? তাই তোকে এসব নিয়ে ভাবতে হবে না। কিছু টাকা সে তার বইয়ের জন্য খরচ করতে চায়, আর এখন তো সেগুলো কিছুই না। যখন আমার মেয়ে হবে না, তখন দেখবি পুরো শহরের সব মার্কেট আমি আমার মেয়ের জন্য তুলে নিয়ে আসবো, দেখে নিস। বলেই মুগ্ধতার হাসি হাসে তুর্য। এতক্ষণ ধরে তারা সবটা মন দিয়ে শুনছিল। তুর্যের কথায় তার মনে আবারও নতুন করে জায়গা করে নিয়েছিল তুর্য। কিন্তু তুর্যের শেষ কথায় তারার কাশি উঠে যায়। সঙ্গে সঙ্গে তা দেখে তুর্য ঠোঁট কামড়ে হেসে, তবে পর মুহূর্তেই সেটা আড়াল করে। মিথ্যা রাগের ভান করে তুর্য বলে ওঠে, অমনি আমার মেয়ের কথা শুনে তোর কাশি উঠে গেল, তাই না? তুর্যের কথায় তারার কাশি আরও বাড়তে থাকে। চোখ দিয়ে তার পানি আসার জোগাড়। তা দেখে এবার তুর্য ব্যস্ত হয়ে পড়ে। তারার মাথায় হালকা থাপ্পড় দিতে দিতে ম্যানেজারের উদ্দেশ্যে বলে ওঠে, আমায় এক বোতল পানির ব্যবস্থা করে দিন প্লিজ। তুর্যের কথায় ম্যানেজার মাথা নাড়িয়ে দৌড়ে এক প্রকার তার জায়গা থেকে পানির বোতল নিয়ে ছুট লাগায় তুর্যের দিকে। তুর্যের কাছে সে বোতলটা বাড়িয়ে দিতেই তুর্য এক প্রকার খাবলে নিয়ে বোতলের মুখ খুলে তারার ঠোঁটে চেপে ধরে। তারা পানি পেতেই ঢকঢক করে পানি গিলে নেয়। মুহূর্তেই কাশি থেমে যায় তার। তুর্য তা দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, আরও পানি খাবি? তুর্যের কথায় তারা দুপাশে মাথা নাড়ায়। তা দেখে তুর্য বোতলের মুখ আটকে ম্যানেজারের হাতে দিয়ে দেয়। তুর্য তারার পানে তাকাতেই তারা লজ্জায় চোখ নামিয়ে নেয়। দুগাল তার টমেটোর মতো লাল হয়ে গেছে। বেশ লজ্জা লাগছে তার। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। লজ্জায় তারা এলোমেলো চোখে আশপাশ তাকাতে থাকে আর চোখে। তুর্য তারার কাহিনী দেখে মৃদু হাসে। বেশ বুঝতে পারে এই মেয়ে তার কথায় লজ্জা পেয়েছে, তাই এই অবস্থা তার। তুর্য আর লজ্জা দিতে চায় না মেয়েটাকে। তাই সে পরিস্থিতি সামাল দিতে তুর্য ম্যানেজারের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে, চলুন তাহলে ড্রেসগুলো দেখা যাক। তুর্যের কথায় ম্যানেজার উপর নিচ মাথা দুলিয়ে বলে ওঠে। ম্যানেজারের কথায় তুর্য বলে তারার হাত নিজের হাতের মুঠো করে হাঁটা শুরু করে ম্যানেজারের পেছন পেছন। তারা চুপচাপ তুর্যের পাশে পাশে হাঁটছে। এখন তুর্যের দিকে তার তাকাতেও বড্ড বেশি লজ্জা লাগছে। তুর্য আর তারাকে হাঁটায় না, সে নিজেই সব ড্রেস পছন্দ করে করে নিচ্ছে। আর তারা, সে তো পাশ থেকে শুধু হাঁ করে দেখছে। মেঘা সে কখন থেকে এটা ওটা ঘেটে ঘেটে দেখছে, তবে একটাও তার পছন্দ হচ্ছে না। তার কেন জানি মনে হচ্ছে তার গায়ের রঙের সাথে সেই সব কালারগুলো যাবে না। জানি সে বড্ড বেশি পরিমাণের বিরক্ত। এত সময় ধরেও সে একটা কিছু পছন্দ করে উঠতে পারল না, অথচ লাবণ্য, মাহিরা, শ্রাবন্তী, নেহা, তনি
এরা এতক্ষণে তাদের এক একজনের জন্য 5টা করে ড্রেস কেনা শেষ। মেঘা এবার বিরক্ত হয়ে মুখ দিয়ে চ শব্দ করে পাশ ফিরে তাকাতে সাদা রঙের একটা লেহেঙ্গার ওপর নজর যায় তার। খুব সাদামাটা ডিজাইন, তার ওপরে লেহেঙ্গার নিচের পার্টটায় নিচের দিকে পাতা সিস্টেমের সাদা পাথরের পুরো কাজ, আর কোমরের দিকে কিছুটা কাজ রয়েছে, আর মাঝখানে পুরো খালি। আর লেহেঙ্গার ওপরের পার্টটিতেও সেম কাজ, হাতার নিচের দিকটায় ও গলার দিকটায় কাজ রয়েছে, আর কোনো কাজ নেই। মেঘার বেশ পছন্দ হয় লেহেঙ্গাটা। সে এগিয়ে গিয়ে ঝুলন্ত লেহেঙ্গাখানায় নিজেই পেরে তার পাশে থাকা বিশাল বড় আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। লেহেঙ্গাটা শরীরের সাথে মিশিয়ে নিয়ে দেখতে থাকে মানাচ্ছে কিনা তার শরীরে। তবে সে কিছুই বুঝতে পারছে না আদেও লেহেঙ্গাটা তাকে কেমন লাগছে, তাকে কি লেহেঙ্গাটা মানাবে কিনা। তার ভাবনার মাঝে হুট করে পেছন থেকে কেউ বলে ওঠে, লেহেঙ্গাটা তোমাকে খুব সুন্দর মানাবে মেঘা। চমকে ওঠে মেঘা কে বলে পেছন ফিরতে পরিচিত কারো মুখ দেখে হাসি ফুটে মেঘার ঠোঁটে। ঠোঁটজোড়া প্রসারিত করে বলে ওঠে, ওহ তাহসান ভাইয়া আপনি, আমি ভাবছিলাম কে না কে। মেঘার কথার উত্তর না দিয়ে তাহসান মেঘার চোখের পানে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, লেহেঙ্গাটা বেশ সুন্দর, তোমার শরীরে বেশ মানাবে, এটা চালিয়ে নিতে পারো। তাহসানের কথায় মেঘা লেহেঙ্গাটির দিকে তাকায়। লেহেঙ্গাটির দিকে তাকিয়ে মেঘা হালকা হেসে তাহসানের দিকে তাকিয়ে বলে ওঠে, লেহেঙ্গাটা কি সত্যি আমায় মানাবে তাহসান ভাইয়া? মেঘার কথায় তাহসানও হেসে বলে ওঠে, ধরে নাও এই লেহেঙ্গাটা তোমার জন্যই তৈরি হয়েছে, তোমার স্পর্শ পাওয়ার জন্যই তার তোমার কাছে আসা, এটা তোমার সবচেয়ে বেশি মানাবে। মেঘা হেসে বলে ওঠে, জানি না মানাবে কিনা, তবে আপনি যখন বলছেন হয়তো মানাতেও পারে। আমি আবার এইসব বুঝি না, কারণ আমার গায়ের রং তো শ্যামলা। ড্রেসের বিষয়ে আমার তেমন ধারণা নেই, যা কিনা তা মা বাবা ছোটো মা কিনে দেয়, তাই আর কি। মেঘার কথায় তাহসানের বিষয়টা বেশ খারাপ লাগে। মেয়েটা মনে মনে নিজেকে কতটাই না ছোট করে দেখে। তাহসান মেঘার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, সৌন্দর্য বলে কখনো কিছু হয় না মেঘা, আমার মতে যার মন সুন্দর সেই হচ্ছে আসল সুন্দর। তাহসানের কথা শুনে মেঘা তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওঠে, তবে সমাজ সবসময় সৌন্দর্যকে প্রাধান্য দেয় তাহসান ভাইয়া। মেঘার কথায় তাহসান মেঘার দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঠোঁট প্রসারিত করে বলে ওঠে, কার কাছে কি সেটা আমার জানা নেই, তবে আমার কাছে যার মন সুন্দর সেই হলো পৃথিবীর সৃষ্টির সুন্দর। আশা করি বুঝতে পেরেছো। তাহসানের কথায় মেঘা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হুট করে কি হলো কে জানে তার। তাহসান হেসে চলে যেতে নিলেই থেমে যায়, পেছন ফিরে ধীর কণ্ঠে বলে ওঠে, কখনো নিজেকে ছোট করে দেখো না, তুমি সুন্দর না বলে যে তোমার সবকিছু বৃথা তেমনটা নয়। মানুষ কখনো সবকিছু দিয়ে পরিপূর্ণ থাকে না মেঘা, তাদের মাঝে কোনো না কোনো কিছুর খামতি থেকেই যায়। তাই বলে সেই মানুষটা কিন্তু কখনো অচল হয়ে পড়ে না, নিজের আর বাকি গুণের দ্বারা নিজেকে সবার উপরে নিয়ে যায়। সমাজের কথায় কান দিয়ে লাভ কি? সমাজ শুধু তোমায় বলতে পারবে, এছাড়া তারা আর করতে তোমার কিছুই। তোমার যোগ্যতা, তোমার নিজেকেই সমাজের কাছে তুলে ধরতে হবে। তোমার রূপ নেই তো কি হয়েছে, মায়াভরা চেহারা তো আছে তোমার। জানি না তোমার কেন নিজের সৌন্দর্য নিয়ে এত আফসোস। বলেই মুগ্ধ করা হাসি দিয়ে সামনের দিকে ফিরে হাঁটা শুরু করে দেয়। মেঘা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহসানের যাওয়ার পানে। মেঘার বুকের ভেতর যেন এক ধরনের অদ্ভুত প্রশান্তির ঢেউ বয়ে যায়। তাহসানের কথাগুলো যেন মেঘার ভেতরে সেই চাপা কান্নাগুলোকে নিঃশব্দে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। মেঘা অপলক চোখে তাকিয়ে থাকে তাহসানের চলে যাওয়ার পথের দিকে, যেন তার প্রতিটি পদক্ষেপের ছায়ায় মেঘার নিজের অস্তিত্ব একটু একটু করে প্রশান্তিতে ভরে উঠছে। হুট করে অদ্ভুত এক অনুভূতি তাকে ঘিরে ধরে, কিন্তু কি সেই অনুভূতি তা জানা নেই মেঘার।
মেঘা তার হাতে থাকা লেহেঙ্গাটির দিকে তাকায়। তাকাতেই হুট করেই তার ঠোঁটের এক কোণে হাসির রেখা ফুটে ওঠে। লেহেঙ্গাটি কী ভেবে নিজের সাথে জড়িয়ে নিয়ে হেসে ওঠে। সকলের শপিং করতে করতে প্রায় বিকেল 3টা বেজে যায়। তবে এখনও মেন যে জিনিস বিয়ের গহনা সেটার কিছুই করা হয়নি তাদের। শুধুমাত্র সকলের জামা কাপড় কিনতে কিনতে বিকেল হয়ে যায়। অবশ্য এর ফাঁকে তারা পাশের এক রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার দাবারটা করে নেয়। তারপর আবার চলে যায় ড্রেস কিনতে। তানিয়া বেগমের জন্য প্রায় 12টা শাড়ি নেওয়া হয়েছে। আর মেহেদি প্রোগ্রাম থেকে শুরু করে সব প্রোগ্রামে তানিয়া বেগমকে শাড়ি পরাবেন। যেহেতু তানিয়া বেগম সবসময় শাড়ি পরে থাকেন, তার জন্য শারমিন বেগম আর প্রিয়ন্তী বেগমের মনে হলো শাড়িটাই পরানো ভালো হবে। তানিয়া বেগমের জন্য শাড়ি ক্যারি করা সহজ হবে। সকলে শপিং শেষ করে শপিংগুলো গাড়িতে রেখে এসে চলে যায় গহনার দোকানে। গহনার দোকানে ঢুকে শারমিন বেগম আর প্রিয়ন্তী বেগম এটা ওটা দেখতে শুরু করেন। তানিয়া বেগমের জন্য তারা আগে পছন্দ করতে শুরু করে। ছেলেরা একপাশে দাঁড়িয়ে আছে, তাদের তো আর গহনা দেখে লাভ নেই, তারা তো আর গহনা পরবে না, তাই সেখানে গিয়েও লাভ নেই। তুজো সকলের থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার অফিস থেকে কল এসেছে, তাই সে সকলের থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মেয়েরা সকলে গহনা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। তিথি এটা ওটা ঘেটে দেখছে। হুট করেই তার চোখ যায় একটা গলার হারের দিকে, খুবই সাধারণ ডিজাইন। তিথি দোকানের লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া প্লিজ এটা একটু বের করে দিন। তিথির কথায় লোকটি গলার হারটি বের করে দেয়। তিথি খুশিতে গদগদ হয়ে সেটা গলায় ধরে আয়নায় তাকে দেখতে থাকে। বেশ মানিয়েছে তাকে, তবে পেছনের চেনটা কিছুতেই লাগাতে পারছে না সে। বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নিচ্ছে। আশেপাশে তাকায়, সকলেই যে যার মতো করে ব্যস্ত। তিথি এদিক সেদিক তাকায় দেখে আশেপাশে কেউ আছে কিনা। তাজ দূর থেকে খেয়াল করে সবটা, তবে সে আগ বাড়িয়ে যায় না তিথির কাছে। সে তাহসানের সাথে কথা বলতে মন দেয়। তিথির কিছুটা পাশে আহিল দাঁড়িয়েছিল, সেও এটা ওটা দেখছে। তৌহিদ খান ও তানিয়া বেগমকে কিছু গিফট করার জন্য সে খেয়াল করে তিথির বিষয়টা। আহিল তিথির দিকে এগিয়ে তিথির সামনে গিয়ে বলে ওঠে, এনিথিং রং? আহিলের কথায় পাশ ফিরে তাকায়। আহিলকে দেখে তিথি হালকা হেসে বলে ওঠে, না ভাইয়া তেমন কিছু না। তাজ কথার মাঝখানে পাশ ফিরে তাকাতেই চোখ যায় তিথির ওপর। তিথির পাশে আহিলকে দেখে ভ্রু কুঁচকে আসে তার। আহিল আর তিথিকে হেসে হেসে কথা বলতে দেখে চোয়াল শক্ত হয়ে আসে তার। রাগে কটমট করতে শুরু করে। আহিল আর তিথির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি এত বলছে হেসে হেসে তারা। তিথির কথা শুনে আহিল হালকা হেসে বলে ওঠে, না মানে অনেকক্ষণ ধরে দেখছি তুমি এটা পড়ার চেষ্টা করছো। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি হেল্প করতে পারি তোমায়? আহিলের কথা শুনে তিথি হেসে না বলতে নিলে আয়নার দিকে তার চোখ যায়। আয়নায় স্পষ্ট তাজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। রীতিমতো রাগে ফুঁসছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। হুট করেই তার মাথায় কিছু একটা আসতেই বাঁকা হেসে সে। আহিলের পানে তাকিয়ে বিশ্বজয়ের হাসি এসে জোরে জোরে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই ভাইয়া, কেন নয়, আমার অনেক উপকার হয় তাহলে। প্লিজ ভাইয়া এটা একটু লাগিয়ে দিন না। বলেই আর চোখে তাজের পানে তাকায়। তাজকে এবার পায়কে রেগে সে প্রায় বোম যেন এখনই পুরো জুয়েলারি সব সহ ব্লাস্ট করবে। তিথি হাতটি বাড়িয়ে দেয় আহিলের দিকে। এবার আর দাঁড়িয়ে থাকতে পারে না তাজ। ধৈর্যের সীমা তার পার হয়ে গেছে মনে হচ্ছে তার। সে আর দাঁড়িয়ে না থেকে রাগে হন হন করে হেঁটে যায় তিথির দিকে। আহিল হেসে যেই হাতটি তার হাতে নেবে তখনই হুট করে তাজ এসে হাতটি তার হাতে নিয়ে নেয়। হুট করে এমন হয় তিথি আহিল দুজনেই বেশ অবাক হয়। তাজ আহিলের দিকে তাকিয়ে সেদিনের মতোই 32 পাটি দাঁত বের করে হাসে। আহিলও মৃদু হাসে। তিথি তাজকে দেখে মনে মনে বলে ওঠে, যাক, ঢিলটা একেবারে ঠিক জায়গা মতো তাহলে মেরেছে। বলেই তিথি বাঁকা হাসে। তাজ আহিলের পানে তাকিয়ে হেসে বলে ওঠে,
আপনার আর কষ্ট করতে হবে না আহিল ভাইয়া, আমি পরিচয় দিচ্ছি। তাজের কথা শুনে আহিল কি বলবে ভেবে পায় না। আর এখানে তার জোর খাটানোটাও মানানসই নয়। আর বলবেই বা কোন অধিকারে? সে তো শুধুমাত্র সাহায্য করতে এসেছিল, এছাড়া তো আর কিছুই নয়। তাই আহিল আর কথা না বাড়িয়ে হেসে বলে ওঠে, শিওর, ওয়াই নট, তুমি পড়ো। আহিলের কথায় তাজ হাসে। তিথি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাহিনী দেখছে আর মজা নিচ্ছে। আহিল আর কথা না বাড়িয়ে তাদের পাশ থেকে চলে আসে। আহিল চলে যেতেই তাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তিথির পানে। সঙ্গে সঙ্গে তিথি ভয়ে শুকনো ঢোক গিলে। মনে হচ্ছে তাজ তাকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। তাজ কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে তিথির পেছনে গিয়ে হাতটা পরিয়ে দিতে শুরু করে। তিথি আয়নার পানে তাকায়। আয়নায় দেখা যাচ্ছে তাজের প্রতিচ্ছবি। তিথির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে এটা তো শিওর তাজ তাকে ভালোবাসে, কিন্তু হয় সে সেটা বুঝতে পারছে না বা চাইছে না। কিন্তু সে যে ছাড়ার পাত্রী নয়, তাজকে যে নিজের করেই ছাড়বে, বাই এনি মিনস, ইন এনি ওয়ে। তাজের হাড় পড়ানো হয়ে গেলে তিথির পানে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, দ্বিতীয়বারই একই ভুলের ক্ষমা হবে না, পরের বার এর শাস্তি বহন করতে হবে, কথাটা যেন মাথায় থাকে। বলেই হন হন করে জুয়েলারি শপ থেকে বেরিয়ে চলে যায় তাজ। তিথি তাজের যাওয়ার পানে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, আপনার সকল শাস্তি না হয় বহন করে নিব আমি, কিন্তু তবুও যে আমার আপনাকে চাই, যে কোনো মূল্যেই হোক না কেন। বলেই তিথি বাঁকা হাসে। তারা মেঘা আর লাবণ্যর পাশে বসে বসে এটা ওটা তাদেরকে দেখাচ্ছে। মেঘা আর লাবণ্যর জন্য তবে নিজে কিছুই পছন্দ করছে না। তার এমনিতেই গোল্ড তেমন বেশি পছন্দ নয়, তাই তার এইসবের প্রতি তেমন আগ্রহ নেই। তাই সে মেঘা আর লাবণ্যর জন্য পছন্দ করছে। এর মাঝে কথা বলা শেষ করে তুর্য জুয়েলারি শপের ভেতরে আসে। ভেতরে আসতেই দেখতে পায় মেয়েরা এটা ওটা কিনছে, তবে খেয়াল করে তারা কিছুই কিনছে না। সে অন্যকে এটা ওটা দেখাচ্ছে। তা দেখে বিরক্ত হয় তুর্য। এই মেয়েকে সব বলে বলে তার করাতে হয়, একটা জিনিসও নিজ থেকে কেনে না। এই নিয়ে হয়েছে জ্বালা তার। কোথায় আর সব মেয়েরা শপিং করতে আসতে পাগল হয়ে এটা নিবে ওটা নিবে বলে, যেমন মেঘা, লাবণ্য, তনি, শ্রাবন্তী, মাহিরা। এরা কি সুন্দর নিজে নিজে সব কিছু পছন্দ করে কিনছে, আর এই মেয়েকে তার ধরে ধরে কিনে দিতে হচ্ছে। তুর্য দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে তাকাতেই হুট করেই তার চোখে একটা জিনিস পড়ে। খুব সুন্দর একটা কোমর বন্ধনী, যেটা ডায়মন্ডের দেখে মনে হচ্ছে, একদম চিকন চেনের মতো, তবে এর মাঝে ছোট সাদা পাথর রয়েছে। তুর্যের বেশ পছন্দ হয় সেটা, তবে এখন সকলের সামনে কেনা যাবে না ভেবেই তুর্য দীর্ঘশ্বাস ফেলে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোমাদের কি হয়েছে? আমার আবার বাসায় গিয়ে ডেকোরেশন কমপ্লিট করতে হবে। তুর্যের কথায় সকলে পেছন ফিরে তাকায় তুর্যের পানে। শারমিন বেগম বর্ষা থেকে উঠতে উঠতে বলে ওঠে, হ্যাঁ শেষ, এখন বিল মেটানো বাকি। ওকে, তাহলে তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি বিল মিটিয়ে আসছি। তুর্যের কথায় মাথা নাড়িয়ে সায় জানায় শারমিন বেগম। সকলে তুর্যের কথা মতো এক এক করে বেরিয়ে যেতে থাকে জুয়েলারি শপ থেকে। সকলে চলে যেতেই তুর্য সব কিছুর হিসেব নিকেশ শুরু করে দেয়। দীর্ঘ 15 মিনিট পর সব জুয়েলারি শপিং নিয়ে বের হয়ে চলে যায় শারমিন বেগমের গাড়ির দিকে। তাদের জানালা খোলাই ছিল। তুর্য জানালার কাছে গিয়ে একটা শপিং তার হাতে রেখে বাকি শপিংগুলো সব প্রিয়ন্তী বেগমকে দিতে দিতে বলে ওঠে, এগুলো নিয়ে তোমরা যাও, আর সাবধানে যেও, আমরা তোমাদের পেছনেই আছি। তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম মাথা নাড়ায়। ড্রাইভিং সিটে জয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, সাবধানে গাড়ি চালিয়ে যাস। তুর্যের কথায় জয় বলে ওঠে, আচ্ছা তাহলে আমরা চললাম, তোরা পেছন পেছন আয় তাহলে। আচ্ছা যা। তুর্যের কথায় জয়ার কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। পরপর 3টা গাড়ি চলে যায়। এখন শুধু আছে তাদের গাড়ি। আসার সময় যেভাবে এসেছে, যাবার সময় তারা ঠিক সেইভাবেই যাচ্ছে। তুর্য পেছন ফিরে তাদের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তাহসান, আহিল আর তাজ গাড়ির বাইরেই দাঁড়িয়ে তুর্যের জন্য অপেক্ষা করছিল।
তুর্যকে আসতে দেখে তারা তার পানে তাকায়। তুর্য তাদের সামনে এসে কোনো কথা না বলে শুধু পকেট থেকে গাড়ির চাবি বের করে আহিলের দিকে ছুঁড়ে মারে। আহিল সেটা ক্যাচ করে নেয়। তুর্য আহিলের দিকে তাকিয়ে ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে,